একবার ভাবুন তো, প্রায় ৩০০ বছর আগে রচিত একটা উপন্যাসের উপর তৈরি হয়েছিল অসংখ্য মুভি, অ্যানিমেটেড ফিল্ম, এমনকি গল্পকথা। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রবিনসন ক্রুসোর কাহিনী, যার নাম শোনেননি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। যেই লোকটা বেরিয়েছিল একটা চমৎকার অ্যাডভেঞ্চারের জন্য, কিন্তু গিয়ে পরে এক নরখাদকদের রাস্তা নেয়। শুধু সেটাই নয়, এক নরখাদক তার বন্ধু হয়ে যায়। লোকটি আদিবাসী হলেও তার ভেতরে ছিল মানবিকতা, যে কারণে নিজে মরে গিয়ে রবিনসনকে বাঁচিয়ে দেয়। বন্ধুরা, আর বেশি বলবো না, তাহলে মুভির আসল মজাটাই নষ্ট হয়ে যাবে। চলুন শুরু করা যাক চমৎকার একটা অ্যাডভেঞ্চার। মুভির শুরুটা হয় ১৭১৭ সালে, যেখানে ড্যানিয়েল ডিফো তার বন্ধুর থেকে দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো নামের একটা ডায়েরি সংগ্রহ করে। ডিফো সেই সময় ভালো কিছু লেখার পরিকল্পনায় ছিল, আর ঠিক সেই সময় তার বন্ধুর থেকে এমন একটা ডায়েরি পেয়ে তার অনেক কাজে এসেছিল। ডিফো ডায়েরিটা পড়ে বুঝতে পারে এতে রবিনসন ক্রুসো নামের এক লোকের জীবনে ঘটে যাওয়া রোমাঞ্চকর সব অ্যাডভেঞ্চারের বর্ণনা করা আছে। রবিনসন ক্রুসো ছিল ক্রুসো পরিবারের সদস্য। রবিনসন অল্প বয়সে কিছু সময় ব্রিটিশ সেনা আর নৌবাহিনীতেও কাজ করেছিল। রবিনসনের ছোটবেলার বন্ধু ম্যারিকে সে অনেক ভালোবাসত। ম্যারিও রবিনসনকে ভালোবাসত, কিন্তু রবিনসন না থাকাকালীন সময় প্যাট্রিক নামের তার এক বন্ধু ম্যারিকে ভালোবেসে ফেলে, কিন্তু ম্যারি তাকে মোটেও পছন্দ করে না। এরপর রবিনসন ফিরে আসলে এসব শুনতে পেয়ে রেগে প্যাট্রিককে ধমকাতে আসে এবং এইসব বন্ধ করার জন্য বলে, কিন্তু প্যাট্রিক মুখের উপরে না করে দেয়। সে জানায় সে কিছুতেই ম্যারিকে ভুলতে পারবে না, আর এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। দেখা যায় দুর্ভাগ্যবশত রবিনসনের তলোয়ারের আঘাতে প্যাট্রিক সেখানেই মারা যায়। নিজের হাতে বন্ধুর এই মৃত্যু দেখে রবিনসন ভীষণ ভেঙে পড়ে। রবিনসন সেখানে বসেছিল, ঠিক সেই সময় প্যাট্রিকের ভাইরা খবর পেয়ে সেখানে ছুটে আসে, আর প্যাট্রিকের ভাইরা রবিনসনকে দোষী মনে করে আর সেখানে তাকে মেরে ফেলতে চায়। কিন্তু ঠিক তখনই রবিনসনের এক বন্ধু এসে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে সোজা রবিনসন মেরিদের বাড়িতে চলে আসে আর ঘটে যাওয়া সবকিছু মেরিকে খুলে বলে। এইসব শুনে মেরি রবিনসনকে জানায় তাকে এখন কিছুদিন দেশের বাইরে পালিয়ে থাকা উচিত। এই কথায় রবিনসনও সম্মতি জানায়, আর সে যাওয়ার সময় মেরিকে বলে, আমার জন্য তুমি ১ বছর অপেক্ষা করো, পরিস্থিতি একটু শান্ত হলেই আমি আবার তোমার কাছে ফিরে আসব আর এসেই তোমাকে বিয়ে করব। ম্যারিকে বিদায় দিয়ে সোজা রবিনসন জাহাজঘাটে চলে আসে। এরপর সেখান থেকে অন্য দেশে যাওয়ার জন্য একটা কার্গো জাহাজে উঠে পড়ে। এমনি করে রবিনসন সেই জাহাজে মাসের পর মাস কাটাতে শুরু করে, এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে থাকে। এভাবে সামুদ্রিক ভ্রমণের মাধ্যমে রবিনসনের দিনগুলো অনেক ভালোভাবেই পার হয়ে যাচ্ছিল। এমনকি সেই জাহাজের ক্যাপ্টেন রবিনসনের পারদর্শিতায় মুগ্ধ হয়ে তাকে সেই জাহাজের ভ্রমণ ধারার বিবরণী কাজ দিয়ে দেয়। দেখতে দেখতে একটি বছর শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে একদিন জাহাজ মাঝ সমুদ্রে থাকাকালীন সময় আকাশে কালো মেঘ ভরে যায়, আর আস্তে আস্তে ঝড় বৃষ্টি বেড়েই যাচ্ছিল। ভয়ানক ঝড়ের কারণে সমুদ্র যেন তার রুদ্ররূপ ধারণ করে। বিশাল সব ঢেউয়ের কারণে তাদের কার্গো জাহাজটি ভাঙতে শুরু করে, আর ঢেউয়ের তালে জাহাজটাকে একটা পাথরের দ্বীপে এনে ফেলে, আর সেখানে পাথরের ধাক্কা লেগে জাহাজটি বিধ্বস্ত হয়ে যায়। গ্যানফিল্ডে রবিনসন দেখতে পায় সে একাই পাথরের দ্বীপে পড়ে আছে। আসলে সেই ঝড়ের কারণে সে ছিটকে কখন যে পানিতে পড়ে গিয়েছিল তার কিছুই রবিনসনের খেয়াল নেই, আর পানির স্রোতে ভাসিয়ে তাকে এই দ্বীপে নিয়ে এসেছে। গ্যানফিল্ড এসে লক্ষ্য করে তার বাম হাতটা বেশ অবশ হয়ে আছে। এসবের দিকে মনোযোগ না দিয়ে সে জাহাজে থাকা বাকিদেরকে খুঁজতে থাকে, কিন্তু চারপাশের জলের মধ্যে শুধু লাশ ছাড়া আর জীবিত কোনো মানুষই দেখতে পায় না। নিজের সব সাথীদেরকে সেখানে মৃত অবস্থায় দেখে রবিনসন মানসিকভাবে ভেঙে পড়ে। সে চিৎকার করে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পাথরের মতো সে নিশ্চুপ হয়ে বসে থাকার পর নিজেকে সান্ত্বনা দিয়ে সেই লাশগুলোকে টেনে টেনে উপরে নিয়ে আসে আর একা একা সবাইকে সেখানে দাফন করে। আর চারপাশের পরিবেশ দেখে রবিনসন বুঝে গিয়েছিল যে সে এই নির্জন দ্বীপে একা বেঁচে আছে। তবে এখানে রবিনসন পুরোপুরি ফেসে গেছে, তার হাতে করার মতো কিছুই নেই। রাত হলে রবিনসন সেখানে থাকা একটা গাছের উপরে রাত কাটায়। পরদিন সকাল হলে রবিনসন তাদের সেই জাহাজটা বিধ্বস্ত অবস্থায় কিছুটা দূরে দেখতে পায়। সেখানে প্রয়োজনে কিছু পাওয়ার আশায় রবিনসন সাঁতার কেটে ওই জাহাজে গিয়ে ওঠে। এরপর সে ভিতরে ঢুকলে দেখতে পায় যে জাহাজের ভাড়াটা এখনো অক্ষত অবস্থায় আছে। এই কারণে রবিনসন সেখানে খাবার, গোলাবারুদ সহ আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পায়, আর সেখানে ক্যাপ্টেনের কুকুরটাকেও খুঁজে পায়। এই কুকুরটার নাম ছিল স্কিপার। এরপর রবিনসন সেই প্রয়োজনীয় জিনিসপত্র একটা ভেলায় করে কিনারায় নিয়ে আসে, আর সেই থেকে রবিনসন ওই সমুদ্রের পাড়ে নিজের একটা ছোট্ট আস্তানা বানিয়ে সেখানেই থাকতে শুরু করে। তবে এখানে রবিনসন থেমে থাকে না। সে প্রতিদিন সেই দ্বীপের কোথায় কি আছে সেটা দেখার চেষ্টা করত। সে জঙ্গলের গভীরে চলে যেত, পাহাড়ের উপরে চড়ে সেখানে ঘুরে বেড়াতো, কারণ সে ভাবত যদি এই দ্বীপে কোনো আদিবাসীকেও খুঁজে পায় তাহলে তাদের থেকে হয়তো এখান থেকে যাওয়ার কোনো একটা সাহায্য পেতে পারে। কিন্তু এইভাবে মাসের পর মাস খোঁজাখুঁজি করলেও সে ওই দ্বীপে কোনো
কোনো মানুষের অস্তিত্বই খুঁজে পায় না। আর এইসবের কারণে দিন দিন রবিনসন হতাশ হতে শুরু করে। এরপর একদিন রবিনসন স্কিপারকে নিয়ে সমুদ্রের পাশে মাছ শিকার করতে গেলে সেই সময় রবিনসন লক্ষ্য করে তাদের দ্বীপের পাশ দিয়ে একটা জাহাজ চলে যাচ্ছে। জাহাজটাকে দেখে রবিনসন সেখানে ফিরে যাওয়ার আশায় ওই জাহাজটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সে নিজের হাতে থাকা গানটি ফায়ার করতে থাকে, কিন্তু দেখা যায় সেখানকার বাতাস প্রতিকূলতা থাকার কারণে গুলির আওয়াজ সেই জাহাজ পর্যন্ত পৌঁছায় না। নিজের শেষ আশাটা এভাবে চোখের সামনে থেকে চলে যেতে দেখে রবিনসন সাঁতরে সাঁতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুহূর্তেই সেই জাহাজটা সেখান থেকে রবিনসনের চোখের আড়াল হয়ে যায়। এইসব দেখার পর রবিনসন ভীষণ হতাশ হয়ে পড়ে, কিন্তু সে আজ এটা বুঝে গিয়েছিল যে তাকে শুধুমাত্র ভাগ্যের আশায় বসে থাকলেই চলবে না। সে এবার বুঝে যায় এভাবে বসবাস করলে সে এই দ্বীপে আর বেশি দিনও বাঁচতেও পারবে না। আর এবার রবিনসন নিজেকে এই পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে এবং সমুদ্রের পাশে একটা কটেজ বানিয়ে ফেলে। আর নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ওই দ্বীপে কিভাবে কাটাচ্ছে সেই সবকিছু একটা ডায়েরিতে লিখতে শুরু করে। তবে এখানে রবিনসনের ভাগ্য ভালো থাকার কারণে সে ওই জাহাজ থেকে খাবার জন্য অনেক কিছুই পেয়েছিল, এমনকি ওই দ্বীপে প্রচুর ফলমূলও ভরা ছিল। এতে রবিনসনের খাওয়া নিয়ে কোনো টেনশনই ছিল না। কিন্তু একজন মানুষ কতদিনে বা একা থাকতে পারে, যে কারণে দিন দিন রবিনসনের মানসিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। যদিও সে স্বপ্নে মেরির কথা ভেবে কিছুটা সাহস পেত, কিন্তু তাও আবার কতদিন। এভাবে একাকিত্ব তাকে ভেতর থেকে অতিষ্ঠ করে দিয়েছিল। আর এমনি করে দেখতে দেখতে সেই দ্বীপে রবিনসন 1 বছর কেটে যায়। এমন সময় একদিন হঠাৎ করে রবিনসন সমুদ্রের পাড় দিয়ে হাঁটার সময় সেখানে বালির উপরে কারো পায়ের ছাপ দেখে চমকে যায়। এটা দেখে রবিনসনের মনে আনন্দ আর আশঙ্কা দুইটাই জন্ম নেয়। তবে এবার দ্বীপের মধ্যে থেকে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পেয়ে তার আশঙ্কাটা আরো বেড়ে যায়। এতে এবার রবিনসন নিজের পিস্তলটা বের করে চারপাশে এই আওয়াজটার উৎস খুঁজতে শুরু করে আর দ্রুত সেখান থেকে নিজের কটেজে ফিরে আসে। আর এবার সে নিজেকে বাঁচানোর জন্য উপায় খুঁজতে শুরু করে। তবুও সে নিজেকে প্রস্তুত করে সাহস নিয়ে কটেজ থেকে বেরিয়ে সেই শব্দের উৎস খোঁজার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে রবিনসন লুকিয়ে লুকিয়ে সামনে তাকালে দেখতে পায় সেখানে কিছু লোক মিলে মানুষ বলির উৎসব করছে। একজন লোককে বেঁধে নিচে শোয়ানো হয়েছে আর সেখানে আরো 2 জনকে বেঁধে রাখা হয়েছে। এর মধ্যে নিচে রাখা লোকটাকে সেখানেই বলি দেওয়া হয়। এরপর বেঁধে রাখা 2 জনের মধ্যে একজনকে নিচে শুইয়ে দেয় আর তাকেও সেখানে মেরে ফেলে। এইসব দৃশ্য রবিনসন লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর এইসব কিছু রবিনসনের কাছে অনেক মর্মান্তিক মনে হচ্ছিল। আর এইসব মর্মান্তিক দৃশ্য নিজের চোখে দেখতে না পেয়ে সে এবারও লোকগুলোকে গুলি ছুটতে শুরু করে। রবিনসনের গুলিতে 2 জন মারা গেলেও বাকিরা সেখান থেকে পালাতে শুরু করে। আর বেঁধে রাখা লোকটা নিজেকে ছাড়িয়ে রবিনসনের দিকে দৌড়ে আসতে শুরু করে। এটা দেখে রবিনসনের ভয় সেখান থেকে দৌড়ে পালায় আর 2 জনে সমুদ্রের কাছে চলে আসে। কিন্তু দেখা যায় সেই লোকটা সে রবিনসনের হাত থেকে রাইফেলটা নিয়ে নেয়, কিন্তু সেটার গুলি চালাতে সে জানতো না। এবার রবিনসন লোকটাকে শান্ত করার চেষ্টা করে। এমন সময় ওই জায়গায় বেঁচে যাওয়া কিছু জঙ্গলি আদিবাসী এসে তাদের উপরে হামলা করে। এবার রবিনসন আর সেই জঙ্গলি আদিবাসী মিলে তাদেরকে মেরে ফেলে। কিন্তু এইসবের মধ্যে রবিনসন এটা দেখে হতবাক হয়ে যায় যে তার সাথে থাকা সেই জঙ্গলি আদিবাসী একজনকে মেরে তার শরীর কেটে হৃৎপিণ্ডটাই বের করে নিয়েছে আর জানোয়ারের মতো করে খেতে শুরু করেছে। এমন বিভৎস দৃশ্য রবিনসন মারাত্মকভাবে ঘাবড়ে যায়। আর এবার সে ভালো করেই বুঝে যায় যে এরা আসলে সব নরখাদক। ওই লোকটাও যেন রবিনসনের মনোভাব বুঝতে পারছিল, তাই সে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। আর রবিনসনও দ্রুত সেখান থেকে পালিয়ে নিজের কটেজে ফিরে আসে। আর এবার সে ভাবতে থাকে তাকে এবার অনেক সতর্ক হয়ে থাকতে হবে। তাই সে নিজের থাকার জায়গাটা আরো নিরাপদ করতে শুরু করে, এমনকি বাড়ির চারপাশে কিছু ফাঁদও পেতে রাখে। আর ওই নরখাদকদের জন্য টানা 2 দিন না ঘুমিয়ে অপেক্ষা করতে শুরু করে। কিন্তু এবার তো রবিনসনকে ঘর থেকে বের হতেই হবে খাবারের জন্য। আর যখন রবিনসন জঙ্গলে যায় সেই সময় সেখানে পাতা একটা ফাঁদে আটকে যায় আর দেখা যায় এটা সেই নরখাদকটাই পেতে রেখেছিল। কিন্তু সে রবিনসনকে দেখে তার কিছুই করে না। এরই মধ্যে রবিনসন নিজেকে ছাড়িয়ে নেয়। সেই লোকটা নরখাদক হলেও সে বুঝতে পেরেছিল যে রবিনসনই সেই দিন তার প্রাণ বাঁচিয়েছিল। আর এবার তারই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য লোকটা রবিনসনকে কিছু খাবার দেয়। রবিনসনও তার দেওয়া খাবারগুলো গ্রহণ করে, কারণ যেমনই হোক না কেন সে 1 বছর পর সামনে কোনো মানুষকে দেখতে পেয়েছে। এইসবের কারণে শেষমেশ রবিনসনও সেই নরখাদকের বন্ধুত্ব গ্রহণ করে নেয়। তবে এর মধ্যে রবিনসনও বেশ বড় একটা সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ সে তো লোকটার নামই জানে না। কারণ লোকটা যা বলেছিল তা রবিনসন বুঝতে পারছিল না, তেমনি রবিনসনের কথাগুলো ওই লোকটা বুঝতে পারছিল না। তবুও রবিনসন ইশারা ও শব্দের মাধ্যমে নিজের কথাগুলো বোঝানোর চেষ্টা করে। আর এবার রবিনসন ভাবতে ভাবতে সেই দিনটার নামটাই ওই লোকটাকে দিয়ে দেয়। আর দিনটি শুক্রবার থাকায় রবিনসন লোকটার নাম দেয় ফ্রাইডে। এই সবকিছু রবিনসন লোকটাকে জানায় আর তাকে মাস্টার বলে ডাকতে বলে। এরপর রবিনসন তার নতুন বন্ধু ফ্রাইডেকে নিয়ে নিজের আস্তানায় চলে আসে আর নিজের সাথে সেখানে থাকতে বলে। কিন্তু নিরাপত্তার জন্য সে ফ্রাইডেকে হাত পায়ে শিকল পরিয়ে দেয়। আর রবিনসনের ভয়ের কারণটা ফ্রাইডে বুঝতে পারে, তাই সে শিকল পরে নেয়। পরদিন সকালে ঘুম ভাঙলে রবিনসন সামনে ফ্রাইডেকে দেখতে পায়, যে কিনা হাতে 2টা ডাব নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। এইসব দেখে রবিনসন বুঝে যায় তার দেওয়া সেই শিকলগুলো কোনো কাজেরই নয়। তবে এতক্ষণে রবিনসন বুঝে গিয়েছিল যে ফ্রাইডে জঙ্গলি হলেও তার জন্য ক্ষতিকর নয়। এইসব কারণে এবার রবিনসন ফ্রাইডের পায়ে লাগানো শিকলগুলো খুলে দেয়। আর এর মধ্যে রবিনসন একটা অচেনা আর নরখাদকের সাথে অদ্ভুত এক বন্ধুত্বের মায়ে জড়িয়ে পড়ে। আর
এমনি করে সে ফ্রেডের সঙ্গে সকল দিনগুলো পার করতে শুরু করে। এর মধ্যে দেখা যায় রবিনসন আস্তে আস্তে ফ্রেডেকে ইংলিশ ভাষা শেখানো শুরু করেছে। আর অদ্ভুতভাবে দেখা যায় ফ্রেডেও খুব ভালো মতো সেগুলো শিখে ফেলছিল। তবে এমনি করে মাসখানেক কেটে গেলে এবার খাবারে টান পড়ে যায়। আর এবার রবিনসন ফ্রেডেকে নিয়ে চাষাবাদ শুরু করে, বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল চাষ করতে শুরু করে দেয়। আর এভাবে চাষ করা, বাড়ি মেরামত আর ফ্রেডেকে ইংলিশ শেখানো, এইসবের মধ্য দিয়ে রবিনসনের দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। এরপর একদিন রবিনসন ফ্রেডেকে পড়ানোর সময় বাইবেলের কথা বলতে থাকে। তখন সে ফ্রেডেকে জিজ্ঞাসা করে, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো? তুমি কি জানো সে কে? এই কথা শুনে ফ্রেডে চমকে যায় আর জবাব দেয়, পাকিয়া, উনি তো আমাদের ঈশ্বর। আমাদের ধর্মে লেখা আছে মাংস খেলে সে ভালো সাঁতার কাটতে পারবে, আর কারো হৃৎপিণ্ড খেতে পারলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। এর সাথে ফ্রেডে নিজের ধর্মের আরো নানান বিষয় রবিনসনকে জানায়। কিন্তু দেখা যায় এইসব শুনে রবিনসন রেগে বলে, এইসব বিভৎস কাজ কারবার কোনো ধর্মই হতে পারে না। তুমি যেসব বিশ্বাস করছো সেগুলো কোনো ধর্মই না। আর এখানেই তারা দুজন নিজেদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব শুরু করে দেয়। কিন্তু এর মধ্যে ফ্রাইডে রবিনসনের উপর অভিমান করে এবং সেখান থেকে চলে যায়। আর এভাবে ফ্রাইডে তাকে ছেড়ে চলে যাওয়ার কারণে রবিনসন অনেক হতাশ হয়ে পড়ে। আসলে তাকে নিজের ধর্মের বিশ্বাস নিয়ে তাকে থাকতে দেওয়াই উচিত ছিল। কিন্তু দেখা যায় রবিনসনের বাড়ি থেকে চলে গেলেও ফ্রাইডে সেই জায়গা ছেড়ে যায়নি। সে রবিনসনের আশেপাশেই থাকতো, কিন্তু দুজন দুজনের সঙ্গে কথা বলতো না। তবে এবার রবিনসন একা একা থাকতে পারছিল না, তাই আবার বাধ্য হয়ে রবিনসন নিজে থেকে ফ্রাইডের কাছে আসে আর তার কাছে ক্ষমা চায় নিজের ভুলের জন্য। এতে করে এবার দুজনের বন্ধুত্বটা জোড়া লেগে যায়। এমন একদিন রবিনসন ফ্রাইডেকে জিজ্ঞাসা করে, তুমি যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাওনি কেন? এটা শুনে ফ্রাইডে বেশ হতাশ হয়ে যায় আর জানায় তার যাওয়ার কোনো জায়গা নেই। সে আর তার সেখানে ফিরে যেতে পারবে না, কারণ তাদের সম্প্রদায় কাউকে বলি দিতে আনলে সবাই তাকে মৃত হিসেবে মনে করে। এইসব শুনে রবিনসন কিছুটা ভাবনায় পড়ে যায়। সে ফ্রাইডেকে জিজ্ঞাসা করে, তোমাকে যারা এখানে বলি দিতে এনেছিল তারা কতদিন পর পর এই দ্বীপে আসে? এটা শুনে ফ্রাইডে জানায়, যেহেতু বছর ঘুরে এসেছে তাহলে সামনের পূর্ণিমায় আসবে, তার মানে আর 2-1 দিনের মধ্যেই তারা হয়তো এখানে আসবে। আর এই বলি হলো তাদের সম্প্রদায়ের একটা বাৎসরিক উৎসব। এইসব শুনে এবার রবিনসন ভাবে এইবার সে কাউকে আর বলি দিতে দেবে না। এইসব কিছু সে ফ্রাইডেকেও জানায়। ফ্রাইডেও তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে তাদের কাছে থাকা গোলাবারুদের সাহায্যে সেখানে একটা ফাঁদ বানিয়ে ফেলে। আর তাদের প্ল্যান হলো ওই লোকগুলোকে একেবারেই শেষ করে ফেলা। আর ঠিক সেই মতো 2 দিন পর সেখানে জঙ্গলিরা চলে আসে। এরপর যখন রবিনসন আর ফ্রাইডে এটা দেখতে পায় তখন তারা সেখানে গিয়ে ওই গোলাবারুদে আগুন লাগিয়ে দেয়। কিন্তু দেখা যায় স্পিকার সেই আগুন ছোটাতে তার পিছু নিয়েছে আর সামনে এগিয়ে গেলে সেখানে বিস্ফোরণ হয়, যে কারণে জঙ্গলিদের সাথে সাথে স্কিপারও সেখানে মারা যায়। এই দ্বীপে আসার পর রবিনসনের প্রথম বন্ধু ছিল স্কিপার, যার মৃত্যুতে সে খুবই কষ্ট পায়। এরপর স্কিপারের মৃতদেহটা নিয়ে নিজের আস্তানার পাশেই দাফন করে। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। রবিনসন একদিন তার কাছে থাকা একটা ম্যাপ বের করে আর ফ্রাইডেকে জিজ্ঞাসা করে, তোমাদের দ্বীপটা এখান থেকে কত দূর রয়েছে আর সেই দ্বীপকে তোমরা কি বলে ডাকো? কারণ এবার রবিনসনের মনে কুডাক ছিল যে হয়তো এই জঙ্গলিগুলো না ফেলে সেই দ্বীপ থেকে আরো নরখাদ্য সেখানে চলে আসতে পারে। তাই এবার বাঁচতে হলে আশেপাশের কোনো দ্বীপে গিয়ে লুকিয়ে পড়তে হবে। এইসব শুনে ফ্রাইডে জানায় তাদের সেই দ্বীপটা এখান থেকে প্রায় 30 থেকে 35 মাইল দূরেই রয়েছে। এখানে ফ্রাইডে রবিনসনের দ্বীপের নাম জিজ্ঞাসা করলে রবিনসন জানায় তার দ্বীপের নাম ব্রিটেন। আর এই নামটা শোনার পর ফ্রাইডের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। সে বলে, নয়, নিউ ব্রিটেন। এমন কথায় রবিনসনে বেশ অবাক হয়ে যায়। এরপর সে ওই ম্যাপের দিকে তাকালে সেখানে নিউ ব্রিটেন লেখা দেখতে পায়। আর এই নিউ ব্রিটেন ছিল পাপুয়া নিউগিনি, যেটা ব্রিটেনের একটি উপনিবেশ ছিল। এইসব দেখে রবিনসন আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কিভাবে এই দ্বীপ সম্পর্কে জানলে? উত্তরে ফ্রাইডে বলে, তাদের দ্বীপটা এই নিউ ব্রিটেনের কাছেই অবস্থিত। এমনকি তার বাবা সেখানে কিছু সাদা মানুষকেও চিনত। কিন্তু সে জানায় ওই সাদা মানুষগুলো খুবই খারাপ। তারা সেই নিউ ব্রিটেনের আশেপাশের দ্বীপ থেকে কালো মানুষদেরকে ধরে নিয়ে নিজেদের দাস বানাতো। আর ফ্রাইডে এখানে রবিনসনকে বলে, মাস্টার তুমি অনেক ভালো। তবে এখানে রবিনসন একটা বোকামি করে বসে। সে কালোদের দাস বানানোর কথা শুনে তার খারাপ লাগতে শুরু করে। সেই জন্য সে ফ্রাইডেকে জানায়, আমি তোমার মাস্টার না, আমার নাম হলো রবিনসন। আমি তোমার বন্ধু, আমি তোমার প্রভু নই। কিন্তু এখানে দেখা যায় রবিনসন ভালো কথা বললেও ফ্রাইডে সেটাকে ভালোভাবে নেয় না। সেও এতক্ষণে মাস্টার কথার মানে বুঝে গিয়েছিল, তাই সে রবিনসনকে ভুল বুঝে ফেলে আর তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু নিজেকে শান্ত করে সে রবিনসনকে ছেড়ে ওখান থেকে চলে যায়। কিন্তু এবার আর রবিনসন সেই দিকে মনোযোগ দেয় না, কারণ সেবার চেষ্টা চালাতে থাকে একটা নৌকা বানানোর জন্য। কারণ যে করেই হোক তার মধ্যে নৌকা বানিয়ে এই দ্বীপ ছেড়ে চলে যেতেই হবে। এরপর সেই মতো রবিনসন একটা গাছ কেটে সেটাকে নৌকার শেপ দিতে শুরু করে। কিন্তু যখনই রবিনসনের নৌকা বানানো প্রায় শেষ, ঠিক সেই সময় ঘটে একটা অঘটনা। আকাশে মেঘ জমে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। এর মধ্যে সেই জায়গায় ফ্রাইডেও চলে আসে। আর রবিনসনকে দেখে মনে হচ্ছিল যে সে ফ্রাইডেকে ভালো করে চিনে গিয়েছিল, যে জানতো ফ্রাইডে যেমনই হোক না কেন তার মধ্যে একটা ভালো মন রয়েছে। এরপর দেখা যায় ফ্রাইডে কিছু না বলে রবিনসনের কাছে আসে আর নিজের কোমরে বাঁধা কুমিরের দাঁত দিয়ে বানানো একটা মালা রবিনসনকে উপহার দেয় আর বলে, আমার তরফ থেকে এটা তোমার জন্য উপহার বন্ধু, আর আমি চাই পাকিয়ে তোমাকে তোমার দেশে ফিরিয়ে নিয়ে যাক। ফ্রাইডের এমন ভালোবাসা দেখে রবিনসন তো পুরোপুরি ভাষা হারিয়ে ফেলে। সে বুঝে যায় আলাদা হলেও তাদের মধ্যকার
নৌকার সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে। অন্যদিকে সময়ের সাথে সাথে বৃষ্টিপাতও বেড়েই চলছিল। এরপর সেই নৌকাটা সেখানে বেঁধে রেখে দুজন দৌড়ে আস্তানায় ফিরে আসে। এদিকে আকাশে প্রচণ্ড বজ্রপাত আর সাথে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিল। জঙ্গলের গাছপালা ভেঙে পড়তে থাকে। এমনকি রবিনসনের সেই আস্তানাও খুব ক্ষতি হয়ে যাচ্ছিল। সেখানে থাকা রবিনসনের পোষা পাখিটাও সেখানে ঝড়ে পড়ে যায়। সেই ঝড় চারপাশে সবকিছু একেবারে লন্ডভন্ড করে দেয়। এরপর সকাল হলে ঝড় থেমে যায়। এরপর তারা দুজনে নৌকার কাছে আসলে দেখতে পায় সেই নৌকাটা তো প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে নদীতে ভেসে গেছে। এদিকে পূর্ণিমাও এসে গেছে। আর এবার তো সেই নরখাদকরা আবার চলে আসবে। আর এখন তো তাদের নতুন করে একটা নৌকা বানানোর মতো সময়ও বেঁচে নেই। এবার কি করবে তারা? এইসব নিয়ে দুজনে আলোচনা করতে শুরু করে। এখানে ফ্রাইডে জানায়, এবার আমরা দ্রুত কোথাও যেতেও পারবো না, তাই এবার বাঁচতে হলে ওদের সঙ্গে লড়াই করিয়ে আমাদের বাঁচতে হবে। এরপর দুজন নিজেদেরকে বাঁচাতে আশেপাশে অনেক ফাঁদ পাতে, যাতে ওরা তাদেরকে সহজে না হারিয়ে দেয়। এরপর দুজনে সেই লড়াইয়ের জন্য তৈরি হতে শুরু করে। এরই মধ্যে পূর্ণিমাও চলে এসেছিল। আর নদী থেকে বেশ কিছু নৌকায় করে সেই নরখাদকের দ্বীপে এসে পৌঁছায়। আর এবার ওরা নিজেদের অনুষ্ঠানের সাথে সাথে এখানে থাকা রবিনসন এবং ফ্রেডেকে মারার উদ্দেশ্যে সেখানে এসেছে। অন্যদিকে তারা দুজন লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। আর সেই নরখাদকরা সেখানে আসলেই তারা দুজনে নিজেদের বানানো সেই ফাঁদগুলো খেলা শুরু করে দেয়। আর সেই লোকগুলো রবিনসনের বানানো সেই ফাঁদে আটকে এক এক করে প্রাণ হারাতে শুরু করে। এমনি করে দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ যাবত লড়াই চলছিল। এরপর রবিনসন আর ফ্রেডের সামনে দেখার জন্য এগিয়ে গেলে হঠাৎ করে একজন উঠে রবিনসনের দিকে তীর ছুঁড়ে মারে, যেটা কিনা সোজা রবিনসনের বুকে গিয়ে লেগে যায়। সাথে সাথে রবিনসন যন্ত্রণায় সেখানে লুটিয়ে পড়ে। এইসব দেখে সেই লোকটাকে ফ্রেডে কুড়াল মেরে সেখানেই মেরে ফেলে। এরপর ফ্রেডে রবিনসনকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতেই রবিনসনের কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। এবার রবিনসন জিজ্ঞাসা করে, তোমার দ্বীপের কেউ কি আছে আমাকে বাঁচাতে পারবে? তখন ফ্রেডে জানায়, হ্যাঁ পারবে। তবে এখানে ফ্রেডে বলে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না, কারণ সেখানে থাকা আমার পুরো পরিবারের কাছে এখন আমি মৃত। সেজন্য সেখানকার কেউই আমাকে আর মেনে নিবে না। এত কিছুর পরেও ফ্রেডে এসব প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য হয় রবিনসনের এমন অবস্থার কারণে। আর এবার ফ্রেডে বুঝে যায় সে ওই দ্বীপে গেলে শুধুমাত্র নিজের বন্ধু রবিনসনকে বাঁচাতে পারবে। তাই বেশি কিছু না ভেবেই ফ্রেডে রবিনসনকে সাথে করে নিয়ে সেই জঙ্গলিদের আনা নৌকায় করে ওই দ্বীপে চলে যায়। এরপর সে টানা 2 দিন সেই নৌকাতে করে সমুদ্র পাড়ি দিয়ে রবিনসনকে নিয়ে নিজের দ্বীপে চলে আসে। আসার সাথে সাথে সেখানকার সব জঙ্গলিরা এসে তাদেরকে ঘিরে ধরে। রবিনসনের সাদা চামড়া দেখে সবাই ভাবে সে হয়তো কোনো ব্যবসায়ী। এত কিছুর পরেও সেখানে থাকা একজন মহিলা এসে রবিনসনের চিকিৎসা করে। এরপর ফ্রাইডে রবিনসনকে জানায় সে যাওয়ার আগ পর্যন্ত ওই মহিলাটি তার স্ত্রী ছিল, কিন্তু সে যাওয়ার পর তার স্ত্রী অন্য একজনকে বিয়ে করেছে। এরপর চিকিৎসা শেষ হলে সেখানকার সবাই ফ্রাইডে আর রবিনসনকে বন্দী করে ফেলে। সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তারা বেশ আনন্দ পাচ্ছে। এইসব দেখে রবিনসন ফ্রেডের কাছে এর কারণটা জানতে চায়। ফ্রেডে বলে এখানকার সবাই তাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা করাবে, আর সেটা যে বেঁচে থাকবে তাকেই এখানকার লোকেরা ছেড়ে দেবে। এমন কথা জানতে পেরে তো রবিনসন ভীষণ হতাশ হয়ে যায়, কারণ সে গত 5 বছর ধরে ফ্রেডের সঙ্গেই ছিল। তাকেই সে নিজের সব থেকে ভালো বন্ধু হিসেবে মেনে নিয়েছে, আর দুজন দুজনের প্রাণ বাঁচিয়েছে অসংখ্যবার। এখন একজনকে মরতে হবে শুনে রবিনসন ভীষণ হতাশ হয়ে যায়। কিন্তু এখন রবিনসনের হাতে আর কোনো অপশনও বেঁচে নেই, কারণ লড়াই না করলে দুজনকেই এরা মেরে ফেলবে। এর জন্য এবার সে এই যুদ্ধে ফ্রেডেকে বাঁচানোর কথা ভেবে লড়াইয়ে নামে। আর এবার নিচে জ্বালানো জ্বলন্ত আগুনের উপর বানানো একটা মাচার উপরে তারা দুই বন্ধু লড়াই শুরু করে দেয়। একে অন্যের অনিচ্ছা সত্ত্বেও তাদের মধ্যে লড়াই করে যেতে হয়। কিন্তু এই লড়াইয়ের মাঝে হঠাৎ করে কোথা থেকে যেন গুলি এসে ফ্রেডের পেটে গিয়ে লাগে। আর সে সেখানেই রবিনসনের বুকে লুটিয়ে পড়ে। আর রবিনসনের বুকে মাথা রেখে সেখানেই প্রাণ ত্যাগ করে। নিজের বন্ধুর এমন মৃত্যু চোখের সামনে দেখে রবিনসন ফ্রেডেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আসলে সেখানে দাস ব্যবসায়ীদের একটা গ্রুপ চলে এসেছিল, আর তারাই ফ্রেডের উপরে গুলিটা চালিয়েছিল। কারণ ইউরোপিয়ান কিছু দাস ব্যবসায়ী এখানে এসেছিল কালো মানুষদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখনই তারা দেখতে পায় তাদের মতো একজনকে কালো মানুষ আঘাত করছে, এটা দেখে তারা ফ্রেডের উপরে গুলি চালিয়ে দেয়। আর এই দিন রবিনসন সেই দাস ব্যবসায়ীদের সাথে সেই দ্বীপ থেকে রক্ষা পেয়ে যায়। আর তাদের জাহাজে করে পর্তুগালের লিপসনে চলে আসে। আর সেখান থেকে অন্য জাহাজে করে ব্রিটেনে চলে যায়। নিজের দেশে ফিরে আসলে রবিনসনের মন থেকে তার প্রিয় বন্ধুর স্মৃতিগুলো বছরের পর বছর মনে থেকে যায়। আর এই 6 বছর পর রবিনসন তার প্রেমিকা মেরির কাছে ফিরে আসে। আর দেখা যায় রবিনসন 1 বছরের কথা বললেও এই 6 বছর রোজ মেরি তার পথেই বসেছিল। আর এতদিন পর তার পরীক্ষার অবসান ঘটিয়ে রবিনসন শেষমেশ এসে পড়ে তার সামনে। ম্যারি খুশিতে দৌড়ে গিয়ে রবিনসনকে জড়িয়ে ধরে। এরপর রবিনসন মেরিকে বিয়ে করে নেয় আর ম্যারির সাথে নিজের জীবনটা আনন্দে কাটাতে শুরু করে। কিন্তু এখনো রবিনসনের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তার সেই 5 বছরের সঙ্গী ফ্রেডেকে কখনোই ভুলতে পারেনি। আর এখনো স্মৃতিগুলো রবিনসনের চোখে ভেসে ওঠে, কারণ ওই দ্বীপে এতগুলো দিন রবিনসন ফ্রেডের কারণেই বেঁচে ছিল। তাই যতদিন পর্যন্ত রবিনসন বেঁচে ছিল সে কখনোই তার প্রকৃত বন্ধু ফ্রেডেকে ভুলতে পারেনি। সে সবসময় ফ্রেডের স্মৃতিগুলো মনে করত। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তুমি কি তোমার জীবন থেকে কোনো বন্ধুকে হারিয়েছ? কমেন্ট করে জানাতে পারো। আর তুমি তোমার কোন বন্ধুকে কখনো হারাতে চাও না, সেই বন্ধুকে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গেই থাকো। ধন্যবাদ।